দুর্নীতির অভিযোগে জেনারেল আজিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা। এটা যদি কেউ প্রমাণ করতে পারে, আমি তো এখন তো বাইরে, করো কেউ যদি দিতে পারে, again I am ready to accept any consequence. ভিসা নীতির আওতায় নয় জানালেন পররাষ্ট্রমন্ত্রী, বিভ্রান্তিমূলক বললেন ফখরুল। এটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। র্যাবের বিরুদ্ধে হয়েছে, আপনার র্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছে। ভিসা অ্যাপয়েন্টমেন্টে বিএফএস এর বাণিজ্য গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ, জবাবদিহিতা না থাকায় বাড়ছে অনিয়ম বলছেন বিশেষজ্ঞরা। এবং ইব্রাহিম রাইসের মৃত্যুতে ইরান জুড়ে চাপা কান্না, শেষ বিদায়ে লাখো মানুষের ছল। বৃহস্পতিবার বাংলাদেশের রাষ্ট্রীয় শোক ঘোষণা। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদে, সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক। দেখছিলেন ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার অফার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দুর্নীতির অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে একে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে আনা অভিযোগ মিথ্যা দাবি করেছেন জেনারেল আজিজ আহমেদ। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নির্বাচনের আগে ঘোষিত ভিসা নীতিতে নয়, ভিন্ন আইনে এই নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রাম অ্যাপ্রোপ্রিয়েশনস আইনে বলা হয়েছে, কোনো দেশের সরকারি কর্মকর্তাদের সম্পর্কে দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য থাকলে তাকে বা তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার আওতাভুক্ত করতে পারবে দেশটির পররাষ্ট্র দপ্তর। নিষেধাজ্ঞায় যুক্ত করতে পারবে ওই ব্যক্তির পরিবারের সদস্যদেরও। এই আইনের বলেই সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার দিবাগত রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে জানান, জেনারেল আজিজের কর্মকাণ্ডের কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে এবং সরকারি প্রতিষ্ঠানের ওপর জনগণ আস্থা হারিয়েছে। অভিযোগ আনা হয়, তার ভাইকে অবৈধভাবে সামরিক বাহিনীর বিভিন্ন কাজ পাইয়ে দিতে সহযোগিতা করেছেন তিনি। নিষেধাজ্ঞার আওতায় আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হবেন। তবে এইসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সাংবাদিকদের তিনি বলেন, দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারলে যে কোনো পরিণতি মেনে নেবেন। আমি অবাক হয়েছি। দিস ওয়াজ আনএক্সপেক্টেড। এটা আল জাজিরাও বলেছিল এবং তারা যে সমস্ত এভিডেন্স এনেছিল এগুলার অনেক বিশ্লেষণ করেছে এবং এগুলার হলো যে জেনুইনিটি যেটা বা সঠিকতা এটা পাইনি। উইথ কনফিডেন্স আমি বলছি, আমি ডিজিবিজিবি থাকতে অথবা সেনাপ্রধান থাকতে আমার কোনো ভাইকে আমি বিজিবিতে অথবা সেনাবাহিনীতে কোনো কন্ট্রাক্ট দেইনি। এটা যদি কেউ প্রমাণ করতে পারে, আমি তো এখন তো বাইরে, করো কেউ যদি দিতে পারে, again I am ready to accept any consequence. ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানান, এই নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশ দূতাবাসকে আগেই জানিয়েছিল ওয়াশিংটন। আসলে যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছে সেটির অধীনে তো কারো উপর ইম্পোজ করা হয়েছে বলে এখন আমার জানা নেই। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটা অন্য অ্যাক্টের অধীনে করা হয়েছে। এটা পাবলিক করার আগে ইউএসএতে আমাদের মিশনকে আগে জানানো হয়েছে। সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না, যেহেতু সাবেক সেনাপ্রধান, এটি সেনাবাহিনীর বিষয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতি রোধে যুক্তরাষ্ট্রের সাথে ভবিষ্যতেও জোরালোভাবে কাজ করবে বাংলাদেশ। আমরা দুর্নীতি দমনের ক্ষেত্রে আমরা ইউএসএর সাথে একসাথে কাজ করব। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। সাবেক সেনাপ্রধান আজিজের উপর আমেরিকার নিষেধাজ্ঞা বিভ্রান্তিকর, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর আগে র্যাবের উপর নিষেধাজ্ঞা আসলেও সরকারের ভয়ঙ্কর যাত্রা বন্ধ হয়নি। এই নিষেধাজ্ঞাকে সরকারের দুর্নীতির ফল বলেও মন্তব্য করেন তিনি। আর গণতন্ত্র মঞ্চের সাইফুল হক জানান, এই নিষেধাজ্ঞা সরকারের জন্য সতর্কতা হলেও তাদের জন্য তাৎপর্যহীন। দলের জন্য আমি মনে করি যে এগুলোর এখন আমি বড় কোনো তাৎপর্য আছে মনে করি না, কিন্তু এটা আমি মনে করি সরকারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তারা যদি অব্যাহত রাখে, রাজনৈতিকভাবে যারা এর সঙ্গে যুক্ত আছেন তারা যদি পর্যায়ক্রমে এই ভিসা নীতির আওতার মধ্যে আসেন, এটা নিশ্চয়ই সরকারের জন্য খুবই বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি হবে। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। তো বিভ্রান্ত হচ্ছি আমরা সবসময়। র্যাবের বিরুদ্ধে হয়েছে, আপনার র্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন
ছিল, তখন তো স্যাংশন হয়েছিল, তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তি নিয়েই তাদেরকে পরাজিত করতে হবে। প্রিমিয়াম সার্ভিসের নামে অতিরিক্ত টাকা আদায়, 20 জনের পরিবর্তে নুলাস্তা নাম্বার ছাড়া দ্বিগুণ মানুষকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার অভিযোগও উঠেছে ভিএফএস এর বিরুদ্ধে। আছে বিশ্বের বিভিন্ন দেশের গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ। আইটি বিশেষজ্ঞদের মতে এভাবে তথ্য বেহাত হতে থাকলে ঘটতে পারে বড় ধরনের অপরাধ। আর অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন জবাবদিহিতা না থাকায় বন্ধ হচ্ছে না এসব অনিয়ম। নাইম আলজিকো ও মাহমুদুল হাসানের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। উইকিপিডিয়ার তথ্য বলছে বিশ্বের 147টি দেশের ভিসা প্রসেস করে থাকে ভিএফএস গ্লোবাল। ভিসা পাবার জন্য গ্রাহকের সবগুলো কাগজ, ছবি ঠিক আছে কিনা তা যাচাই করে এই প্রতিষ্ঠানটি। এর জন্য শুরুতেই নিতে হয় অ্যাপয়েন্টমেন্ট, আর এই অ্যাপয়েন্টমেন্ট নামক সোনার হরিণ পাবার পরেও বাধে নানা ধরনের বিপত্তি, যেমনটি ঘটেছিল চট্টগ্রামে। নিয়ম অনুযায়ী ঢাকায় প্রতিদিন 60 জন, চট্টগ্রাম ও সিলেটে প্রতিদিন 20 জন করে ব্যক্তিকে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হবে। তবে চলতি মাসের 6 তারিখ চট্টগ্রামে ঘটে অন্যরকম এক ঘটনা। একই দিনে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে প্রতিষ্ঠানটিতে হাজির হন 40 জন ব্যক্তি, যার মধ্যে 20 জনের নাম নুলাস্তা নাম্বার সহ আসলেও অপর 20 জনের নাম আসে নুলাস্তা নম্বর ছাড়া। অ্যাপয়েন্টমেন্ট আসার পর অভিযোগ আছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়েরও। প্রিমিয়াম সার্ভিসের নামে 2টি বিস্কুট, 2টি কেক ও একটি কোমল পানীয়র ছোট বোতল দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে 4,500 টাকা। বন্ধু প্রতিম দেশ ভারতের দিল্লিতে থাকার ভিএফএস সেন্টারের তথ্য বলছে, প্রিমিয়াম সার্ভিসে গ্রাহকের বাসা থেকে জরুরি সব কাগজপত্র সংগ্রহ করে অ্যাম্বাসিতে জমা দেয়া এবং অ্যাম্বাসি থেকে নির্ধারিত সময়ে তা গ্রাহকের কাছে পৌঁছানো বাবদ বাংলাদেশি টাকায় তারা নিচ্ছে 18,500, যার মূল্য দেশে ভিএফএস এর দেয়া প্রিমিয়াম সার্ভিসের তুলনায় অনেক কম। এতে করে প্রতিষ্ঠানটি প্রিমিয়াম সার্ভিসের নামে হাতিয়ে নিচ্ছে বছরে 7 কোটি টাকারও বেশি অর্থ। ভিসার যে প্রসেসিং, এগুলি সবই এক একটা মানি মেকিং বিজনেস হয়ে গেছে। তো একটা সাধারণভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন, আবার আপনাকে বিভিন্ন রকম কথা বলে আপনাকে প্রিমিয়াম সার্ভিস নিতে উৎসাহিত করা হয়। কিন্তু আসলে ওই প্রিমিয়াম সার্ভিস বলে যা দিচ্ছে, ওই সেবাটা পাওয়াই কিন্তু আমার আসলে অধিকার ছিল। সময় খরচ হচ্ছে, তার অতিরিক্ত অর্থ খরচ হচ্ছে, সে নির্ধারিত সময় দিতে পারছে না, অভিবাসন খরচটা অনেক রকম বেড়ে যাচ্ছে। আমি মনে করি পুরোটা হচ্ছে এক ধরনের অব্যবস্থাপনা, যে অব্যবস্থাপনা আসলে আমরা বাংলাদেশ বলি হয়তো আমাদের সঙ্গে হতে পারে। অতিরিক্ত মূল্য দেওয়ার যে ভোগান্তি, সেটা থেকে প্রতিকার করে অন্যদিক থেকে এই বিষয়টা যেন আরো বেশি বিকশিত না হয়, এই বিষয়টা প্রতিহত করা সরকারের দায়িত্ব নেওয়া হবে এবং একই সাথে সংশ্লিষ্ট দূতাবাসগুলো কিন্তু দায় এড়াতে পারেন না। এছাড়াও এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আছে জালিয়াতি, মানুষের তথ্য বেহাত হওয়ার অভিযোগও। আন্তর্জাতিক গণমাধ্যম দি গার্ডিয়ানের 2015 সালের 20 জুলাই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের পক্ষে ভিসা পরিষেবা সরবরাহকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল অন্য ব্যক্তির ডেটা অ্যাক্সেস করতে দেয়। শ্রীলঙ্কার একটি পত্রিকা নিউজ ওয়্যার 2017 সালের 9 জুন মানুষের তথ্য বেহাত হওয়ার অভিযোগ আনে। আর গেল বছর 19 জুলাই ভারতীয় গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিষ্ঠানটির জালিয়াতির কথা প্রকাশ করে। এমন ঘটনা বাংলাদেশে ঘটলে তার পরিণাম ভয়াবহ হতে পারে বলে মনে করছেন আইটি বিশেষজ্ঞরা। আপনার এই ডেটাগুলো ব্যবহারই হবে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট, বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি, এই লেনদেনগুলো করার জন্য, এবং এই ভুয়া অ্যাকাউন্টগুলো দিয়ে ভুয়া ডিভাইস কিনে কোনো জায়গায় একটি নেটওয়ার্কে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আপনার এনআইডিটা চিহ্নিত হয়ে যেতে পারে যদি এই এনআইডি দ্বারা কোনো ডিভাইস কিনে থাকা হয়, সেই ডিভাইস যদি অ্যাটাকার হয়ে থাকে। এ ধরনের ঘটনা তাদের এখান থেকে ঘটানো সম্ভব নয় বলে জানায় প্রতিষ্ঠানটির কর্তারা। 40 জনের হইতেছে পরবর্তীতে শীট আছে যে বাকি 20 জন ওই রকম ভাবে বললে তো হলো না। কবে কোথার কোন কথা এরকম ভাবে একটা, আপনি একটা কাজ করুন, আমাদের কর্পোরেট কমিউনিকেশন আছে, ওনাদেরকে যোগাযোগ করুন, ওনারা যেমন ভাবে বলবে সেই রকম অনুযায়ী করবো। ভিএফএস গ্লোবালের এমন অনিয়ম ও দুর্নীতির বেড়াজালে পড়ে দেশ হারাচ্ছে 24,000 কোটি টাকারও বেশি রেমিটেন্স। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। শোক, কান্না আর শ্রদ্ধায়
প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে শেষ বিদায় জানালো ইরানের লাখো মানুষ। বৃহস্পতিবার নিজ ভূমি মাশহাদে তাঁকে দাফন করা হবে। এদিকে রাইসের মৃত্যুতে শোক পালন করছে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ। বৃহস্পতিবার শোক পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশও। শোক জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও। যদিও এতে ক্ষুব্ধ ইসরায়েল, তবে শোকের মধ্যেও আগামী 28 জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ইরানের কট্টরপন্থীদের কাছে রক্ষণশীল প্রেসিডেন্ট হিসেবে তুমুল জনপ্রিয় ছিলেন ইব্রাহিম রাইসি। তাই তো চাপা কান্না ও বিনম্র শ্রদ্ধায় প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে লাখো শোকার্ত ইরানের ঢল নামে তাবরিজে। প্রেসিডেন্ট রাইসি ও তার সহযাত্রী জানাজায় যোগ দিতে বিভিন্ন স্থান থেকে হেঁটে রওনা হন তারা। এ সময় তাদের হাতে ছিল ইরানের পতাকা ও প্রয়াত প্রেসিডেন্টের ছবি। বুধবার তেহরানে নেওয়া হবে প্রয়াত প্রেসিডেন্টকে। সেখানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অংশ নেবেন। এর পরদিন জন্মস্থান মাশহাদে রাইসিকে দাফন করা হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে বৈরিতা থাকলেও বিভিন্ন দেশের সঙ্গে সখ্যতা তৈরিতে সক্ষম হয়েছিলেন ইরানের এই প্রেসিডেন্ট। তাই তো তার মৃত্যুতে শোক পালন করছে ভারত, পাকিস্তান, ইরাক সহ বিভিন্ন দেশ। বৃহস্পতিবার শোক পালন করবে বাংলাদেশও। রাইসির মৃত্যুতে নিরাপত্তা পরিষদেও 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে। এটিকে লজ্জাজনক উল্লেখ করে ক্ষোভ জানিয়েছে ইসরায়েল। তবে শোককে শক্তিতে রূপান্তরিত করে রাইসির বলিষ্ঠ নেতৃত্ব অনুসরণ করার ঘোষণা দিয়েছে ইরান। এ লক্ষ্যে আগামী 28 জুন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে। এই সময় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন মোহাম্মদ মুকবার। আসমাতুলি, নিউজ 24। লেবাননে আর্ত মানবতার সেবার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করল লেবানন মোকাল্লেস সামাজিক ও মানবিক সংগঠন। মোহাম্মদ আনোয়ার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে শফিক আলী আহমদ মৃধাকে সাধারণ সম্পাদক ও সোহাগ ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক করে 71 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন মোহাম্মদ লুৎফুর রহমান, মোহাম্মদ নজরুল হামিদ, ফারুক ভূঁইয়া, জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে। লন্ডনে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের মফিজ গুলজার ও মনির প্যানেলের পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ফাউন্ডার ট্রাস্টি ও ফাউন্ডার ট্রেজারার আব্দুল মজিদ। সিনিয়র ট্রাস্টি আব্দুল কুদ্দুস ও আফজাল হোসেনের যৌথ পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র ট্রাস্টি হাজী রইস আলী, আবুল কালাম আজাদ সহ অনেকে। প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাঙালি সংস্কৃতিকে পরিচয় করিয়ে দিতে এবারও ফ্রান্সে পহেলা বৈশাখ উদযাপন করল উদীচী সংসদ ফ্রান্স। ভিনদেশীদের কাছে নিজেদের কৃষ্টি ও ঐতিহ্যকে তুলে ধরতে পেরে খুশি আয়োজকেরা। ফ্রান্স থেকে ফেরদৌস করিম আখঞ্জির তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেরিতে হলেও প্যারিসের ওভারভিলায় লাগলো বৈশাখী হাওয়া। বাঙালি সংস্কৃতির গ্রাম বাংলার প্রাণের উৎসব পয়লা বৈশাখ উদযাপন করল ফ্রান্সের উদীচী শাখা। দেশীয় আবহে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। বাংলার নববর্ষ 1431কে বরণে ছিল নানা আয়োজন। হাজারো প্রবাসীদের পদচারণায় সেখানে তৈরি হয় এক খণ্ড বাংলাদেশের। ফ্রান্সটা পুরো বাংলাদেশের মতো লাগছে। এই আনন্দ কেনাকাটা খুবই ভালো লাগছে। আমরা এখানে উদীচী শিল্পগোষ্ঠী আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে স্টল নিয়েছি। অনেক লোক আসছে, অনেক ভালো লাগছে। আমরা এখানে দেশীয় বিভিন্ন খাবার নিয়ে এসেছি এবং সবাই খুব উপভোগ করছে, আমাদেরও খুব ভালো লাগছে। উদীচী শিল্পগোষ্ঠী ফ্রান্সের সভাপতি কিরণময় মণ্ডলের সভাপতিত্বে সাংস্কৃতিক আয়োজনে ফুটে ওঠে আবহমান বাংলা সংস্কৃতির চিরচেনা ঐতিহ্য। আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য ওইটা আমরা ধরে রাখার চেষ্টা করি এবং তারই ন্যায় প্রতি বছর আমরা এই বর্ষবরণ আমরা পালন করে থাকি। উৎসবকে ঘিরে বসেছিল বৈশাখী মেলাও। মেলার বিভিন্ন স্টলে দেশীয় খাবারের পাশাপাশি বসে বর্ণিল পোশাকের সমাহার। বাঙালিদের পাশাপাশি মেলায় ভিড় জমান ভিনদেশীরাও।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব পালিত হয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে। অনুষ্ঠানটির আয়োজক আমাদের কথার এটি ছিল তাদের তৃতীয় আয়োজন। অনুষ্ঠানটির সাংস্কৃতিক পর্বগুলোকে গীত বিতানের আদলে পূজা পর্যায়ে, প্রকৃতি পর্যায়ে ও প্রেম পর্যায়ে পরিবেশনায় ভাগ করা হয়। নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতিতে অবদান রাখার জন্য সার্টিফিকেট প্রদান করে আমাদের কথা। অনুষ্ঠান শেষে অতিথিদের রবীন্দ্র বাড়ির হেঁসেলের খাবার পরিবেশন করা হয়। প্রবাসে নতুন প্রজন্মের শিশু কিশোরদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ফ্যাশন শো। দুটি গ্রুপে বিভক্ত হয়ে ফ্যাশন শোতে অংশ নেয় 6 থেকে 8 বছর বয়সী শিশু ও 9 থেকে 12 বছর বয়সী কিশোররা। ক্রিয়েটিভ থিঙ্কিং স্কুলের উদ্যোগে কানাডার ক্যালগেরির দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলবার্টা সরকারের মিনিস্টার অব ইমিগ্রেশন অ্যান্ড মাল্টিকালরিজমের মন্ত্রী মোহাম্মদ ইয়াসিন ও ক্রিয়েটিভ থিঙ্কিং স্কুলের পরিচালক ফাহিমা মুস্তানজিদ মৌলি সহ অনেকে।